১৯৭১ সালে সংঘটিত মুক্তিযুদ্ধের এত বছর পরে আমেরিকায় গত ২০শে মার্চ কংগ্রেসে কেন বাংলাদেশে সেই সময়ে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করা হলো? আমেরিকা তো ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। চায়নাও আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তাহলে এত বছর পরে কেন আন্তর্জাতিক স্বীকৃতি চাইছে জনৈক মার্কিন কংগ্রেসম্যান? এটা কি আসলেই স্বীকৃতি চাওয়া, নাকি এর পেছনে কোনো রাজনীতি রয়েছে, নাকি এটি বৃহত্তর জিও পলিটিক্সেরই অংশ? আজকে এই বিষয়টি নিয়ে আলাপ করব, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। রূপান্তরের সত্যে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল হাসনাত মিল্টন। মার্চ মাস আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরুর মাস। এই মাসেই ২৫শে মার্চ রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইট শুরু করেছিল এবং তার মধ্য দিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছিল, যা শেষ পর্যন্ত ৩০ লক্ষ শহীদে গিয়ে ঠেকেছিল। সেই হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক সংজ্ঞা অনুযায়ী গণহত্যা বলা হয়ে থাকে এবং এটি সাম্প্রতিক ইতিহাসে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গণহত্যা। এবং যদি ৯ মাসে ৩০ লাখ লোক শহীদ হয়েছে, সুতরাং এটা দ্রুততম সময়ের বিচারে সংগঠিত গণহত্যা। ৭১-এর মুক্তিযুদ্ধে তো আমি একটু আগে যেটা বললাম, আন্তর্জাতিক ভাবে যারা আমাদের বিরোধিতা করেছিল, আমেরিকা তার মধ্যে অন্যতম। এত বছর পরে সেই মার্কিন সংসদে মার্কিন কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান, যিনি ওহিওর সিনসিনাটি থেকে নির্বাচিত কংগ্রেসম্যান এবং সিনসিনাটি কাউন্সিলেও তিনি এর আগে ছিলেন। ২০২৩ সাল থেকে তিনি কংগ্রেসম্যান হিসেবে রয়েছেন এবং তিনি বাংলাদেশের এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করে এবং বাংলাদেশে বর্তমানে যে সংখ্যালঘু নির্যাতন চলছে, ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন, সেই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে তিনি একটি প্রস্তাব আনেন এবং আইন অনুযায়ী সেই প্রস্তাব এখন ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে প্রেরণ করা হয়েছে। এই গ্রেগ ল্যান্ডসম্যান তিনি কিন্তু অনেক তার রেফারেন্স হিসেবে তিনি ব্যবহার করেছেন সেই আর্চার ব্লাড টেলিগ্রাম, সিনেটর এডওয়ার্ড কেনেডির রিপোর্ট, অ্যান্থনি মাসকারেনহাসের একটা প্রতিবেদন জেনোসাইড। সুতরাং তিনি বেশ তথ্য প্রমাণ নিয়েই এবারের এই প্রস্তাবটি এনেছেন এবং তিনি বলেছেন যে এই অপারেশন সার্চ লাইটের কথা বলেছেন, সেই সময় সংগঠিত গণহত্যার কথা বলেছেন, ২ লক্ষ মা বোনের আত্মত্যাগের কথা বলেছেন, তারা ধর্ষণের শিকার হয়েছিল এবং তার মধ্যে একটা বড় অংশই ছিল হিন্দু নারী। সো এই সব বিষয়ে এখন দেখার বিষয় যে এটা কংগ্রেসে গৃহীত হয় কিনা, এবং এটা যদি গৃহীত হয় তাহলে সেটা কিন্তু বাংলাদেশের উপর নতুন করে একটা আন্তর্জাতিক চাপ সৃষ্টি করবে এবং বর্তমান সরকার আন্তর্জাতিক নজরদারির মধ্যে পড়ে যাবে এবং এটা নিয়ে সর্বত্র একটা নতুন বিতর্ক শুরু হবে। কারণ বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করে আমরা কিন্তু অনেক দিন ধরেই আন্দোলন করছি। এটি নিয়ে মানে বেশ কয়েক বছর বিগত সরকারের আমলেও এই দাবি তোলা হয়েছিল এবং এই বাংলাদেশে সংগঠিত গণহত্যা এটা এতটাই মর্মান্তিক, এতটাই নিষ্ঠুরভাবে সংগঠিত করেছিল পাকিস্তানের হানাদার বাহিনী, পাকিস্তানের সেনাবাহিনী, তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদররা, এবং এটা আস্তে আস্তে পৃথিবী কিন্তু জানছে এবং জানতে জানতে আজকে এটি মার্কিন কংগ্রেসে প্রস্তাব আকারে উত্থাপিত হয়েছে। এখন কথা হলো যে হঠাৎ কি এমন ঘটনা ঘটলো যে এটি মার্কিন কংগ্রেসে উত্থাপিত হলো, যখন বাংলাদেশে ১৯৭১ সালের
মুক্তিযুদ্ধে সংগঠিত গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের কথা বলা হয়, তখন অপরাধীর কাঠগড়ায় কিন্তু দাঁড়ায় পাকিস্তান। অপরাধীর কাঠগড়ায় দাঁড়ায় পাকিস্তানের সেই শাসক গোষ্ঠীর এদেশীয় দোসর, সেই সময়ের জামাত ইসলাম, এই রাজাকার, আলবদর এরা। তাহলে পাকিস্তান এবং জামাতের বিরুদ্ধে একটা এলিগেশন, সেটা মার্কিন কংগ্রেসে উত্থাপিত হচ্ছে। আমরা তো জানি যে পাকিস্তানের সাথে এই মুহূর্তে আমেরিকার বিশেষ দহরম মহরম চলছে। আমরা তো জানি যে বাংলাদেশে জামাতে ইসলামকে ক্ষমতায় আনার জন্য আমাদের যে ঢাকার মার্কিন দূতাবাস তারা কাজ করেছে, এবং ডক্টর ইউনূসরা মূল যে ষড়যন্ত্রটা করেছিল তাতে তো জামাতের ক্ষমতায় চলে যাওয়াটা প্রায় নিশ্চিত ছিল। তো যে আমেরিকা জামাতকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করেছে, যে আমেরিকা এই পাকিস্তান সেনাবাহিনীর সাথে, পাকিস্তান সরকারের সাথে এত দহরম মহরম, সেই আমেরিকায় কি এমন ঘটলো যে তাদেরই কংগ্রেসে এই বাংলাদেশের ৭১-এর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি এবং ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে উদ্বেগ জানিয়ে প্রস্তাব আনা হলো। এই জায়গাটি মানে রাজনীতির একটা খেলা রয়ে গেছে। আপনারা জানেন যে বর্তমানে ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানকে আক্রমণ করেছে, এবং ইরান এই হামলার জবাব দিতে গিয়ে একদিকে যেমন ইসরায়েলকে আক্রমণ করছে, আরেকদিকে মার্কিন যেসব দেশ ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যের দেশে, সৌদি আরব, বাহরাইন, ইউনাইটেড আরব এমিরাতস, কাতার, ইরান থেকে কিন্তু ওই মার্কিন সামরিক বেসগুলোতে অ্যাটাক করা হচ্ছে। তার মানে কি? ইরান আমেরিকা এবং ইসরায়েলের সাথে বদলা নিতে গিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অ্যাটাক করছে, যদিও তারা টার্গেট করছে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে, সামরিক বেসগুলোকে, কিন্তু তারপরেও এটা মধ্যপ্রাচ্যের দেশগুলোই তো এফেক্ট করছে। তো এই অবস্থায় আবার মধ্যপ্রাচ্যের সৌদি আরবেরা আবার ইরানের বিরুদ্ধে অবস্থান করছে। এই অবস্থায় পাকিস্তানের অবস্থানটা কি? পাকিস্তানের তো বাহরাইনের সাথে চুক্তি আছে, পাকিস্তানের সৌদি আরবের সাথে কয়েকদিন আগে সামরিক চুক্তি আছে, পাকিস্তানের কাতারের সাথে চুক্তি আছে। তাহলে এই ইরান, আমেরিকা, ইসরায়েল সংঘাতে পাকিস্তান কি ইরানের বিরুদ্ধে? এই সংঘাত যখন শুরু হয়, আপনারা দেখেছেন যে করাচিতে মার্কিন দূতাবাসের অফিস আক্রান্ত হয়েছে, এবং সেখানে সেটি ঠেকাতে গিয়ে অনেক পাকিস্তানি মারা গেছে। তো পাকিস্তানের এই জায়গাটা অবস্থান কি? পাকিস্তানের সাথে ইরানের বর্তমান সম্পর্কটা কি এই সংঘাত চলাকালীনও? পাকিস্তানের সাথে ইরানের তো একটা বর্ডার আছে, এবং এই বর্ডারের মাধ্যমে প্রচুর তেল কেনা বেচা হয়। ইরানের তেল এই পাকিস্তানে এই বর্ডার দিয়ে কেনা বেচা হয়, এবং একদিকে সামরিক চুক্তি করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে, আর একদিকে কূটনৈতিক একটি সুসম্পর্ক কিন্তু পাকিস্তানের সাথে ইরানের রয়েছে, অফিসিয়াল সম্পর্ক, আনঅফিসিয়াল সম্পর্ক, যে কারণে পাকিস্তান এখন একদম চুপ করে আছে। এই জায়গাটা কিন্তু আমেরিকা পছন্দ করতেছে না। এরকম একটা দুঃসময়ে পাকিস্তানকে আমেরিকা তাদের পক্ষে চেয়েছে। পাকিস্তান এমনও বলেছিল যে সৌদি আরব আক্রান্ত হলে প্রয়োজনে তারা পারমাণবিক বোমা দিয়ে সহায়তা করবে। অথচ যখন সৌদি আরব আক্রান্ত হলো, তখন পাকিস্তানের এই নীরবতাটা আমেরিকা পছন্দ করছে না। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের যে জামাত ইসলামী, যারা দুদিন আগেও আমেরিকার বন্ধু ছিল বলে বুক ফুলিয়ে হাঁটতো বাংলাদেশে, তারা এখন, যেহেতু আমেরিকা তাদের ক্ষমতায় নিতে পারেনি, তারা এখন পোলটিকে সম্পূর্ণ চায়না অভিমুখে। তাদের ইতিমধ্যেই অনেক নেতা চায়না ঘুরে এসেছে, তো চায়নার সাথে একটা রেগুলার সম্পর্ক তারা মেনটেন করছে। এবং কয়েকদিন আগে দেখলেন যে জামাতের আমিরের সংসদীয় আসনে চায়না এই রমজান উপলক্ষে উপহারের বাক্স দিলেন, এবং সেটি ছিল চাইনিজ এম্বাসির পক্ষ থেকে একটা দেওয়া উপহার। জামাত আবার দাবি করলো এটা তাদের এবং চায়নার যৌথ উদ্যোগে দেওয়া উপহার। পরবর্তীতে যখন চায়না বলেছে না, এটা আমাদের দেওয়া উপহার, এর সাথে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই, তখন আবার জামাত তাদের স্টেটমেন্ট সরিয়েছে। তো এই যে চায়নার সাথে দরম মরম আমেরিকাকে ভুলে গিয়ে, এই জিনিসটা আমেরিকার ভাল লাগেনি। সুতরাং এক ঢিলে দুই পাখি মারার মতো করে সেই ৭১-এর
গণহত্যাকে নিয়ে আসা হয়েছে। এই মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা এটা এমন একটা পাপ যেটা যতদিন তারা তাদের ভুল স্বীকার করে ক্ষমা না চেয়ে বিচারের মুখোমুখি না হয়ে এভাবে পাশ কাটিয়ে যেতে থাকবে, ততদিন এই পাপ তাদের ছাড়বে না। এবং এখন তারা আন্তর্জাতিক রাজনীতির অংশ হিসেবে এই ৭১-এর এই গণহত্যার অভিযোগের মুখোমুখি আবার দাঁড়িয়েছে, এবং এবার এই অভিযোগ আনছে আমেরিকার জনৈক কংগ্রেসম্যান। আমার মনে হয় না যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, যে কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যানের মনে হলো তিনি এই প্রস্তাবটা উত্থাপন করলেন। এর পেছনে আরো গভীর কোনো খেলা আছে, রাজনীতির খেলা আছে, বৃহত্তর জিও পলিটিক্সের অংশ আছে, এবং এর মধ্য দিয়ে পাকিস্তান এবং জামাতে ইসলামকে একহাত দেখে নেবে আমেরিকা। সুতরাং এটা নিয়ে আমি এ কারণেই কথা বললাম যে এটা নিয়ে ইতিমধ্যেই আমাদের অনেকেই অনেক কথা বলেছেন, কিন্তু কেন এই অবেলায় বাংলাদেশের গণহত্যার প্রস্তাব নিয়ে এলেন মার্কিন কংগ্রেসম্যান, সেটি নিয়ে খুঁজতে গিয়েই এই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবার মতো অবস্থা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।